গল্প রোমান্টিক ভাইয়া পর্ব ২৬ লেখক মহাসিন। কিছুটা সময় চলে গেল। এখন দুপুর ২টা বাজে। সিয়াম বিছানা শুয়ে আছে। শাপলা জানালার পাশে বসে আছে। সিয়াম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে পায়ের আওয়াজ না করেই জানালার পাশে বসে থাকা শাপলার কাছে চলে এলো। আচমকা দুহাতে তাকে কোলে তুলে নিল। শাপলা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, ভাল লাগে না, নামান বলছি। সিয়াম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চুপ, একটা কথাও বলবি না। ধীরে ধীরে শাপলাকে খাটে শুইয়ে দিল। আঙুল দিয়ে তার গাল ছুঁয়ে বলল, আজ রাতে তোকে এমন সুখ দেব, তুই প্রতিটা রাতে এই সুখটাই চাইবি। শাপলার গলা কাঁপছে। ঢোক গিলে শুধালো, কিভাবে সুখ দেবেন? সিয়াম বাঁকা হাসল। এরপর ফিসফিসিয়ে বলল, দেখতে পাবি, বলে নিজের শার্টের বোতাম খুলতে লাগল। শাপলা হকচকিয়ে গেল। কাঁপা ঠোঁটে আওড়াল, এ কি? শার্ট খুলছেন কেন? সিয়াম তার আরও কাছে এসে বলল, শার্ট না খুললে তোকে আদর করব কিভাবে, সোনা? শাপলা অপলক চোখে সিয়ামের দিকে তাকিয়ে তাকে দেখতে লাগল। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে ঢোক গিলল। সিয়াম তার চাহানি দেখে বাঁকা হাসি দিল। ওভাবে কি দেখছিস, হুম? আমার এই হট সেক্সি বডির টেস্ট করতে চাস কি? শাপলা মুখ ঘুরিয়ে নিল। ধ্যাত, কি সব বলছেন? তাহলে ওভাবে দেখছিস কেন? সিয়াম তার থুতনি ধরে নিজের দিকে ফেরাল। শাপলা মাথা নিচু করে ফিসফিসিয়ে আওড়াল, একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। সিয়াম বাঁকা হাসি দিয়ে বলল, একবার কেন? যতবার ইচ্ছা ছুঁয়ে দেখ। শাপলা চোখ নামিয়ে সিয়ামের নাভি পর্যন্ত দেখল। লজ্জায় কান গরম হয়ে গেল তার। সিয়াম বাঁকা হেসে বলল, প্যান্ট খুলে কি? শাপলা ঝাঁঝিয়ে উঠল, ধ্যাত, ভাল লাগে না। এসব কি বলছেন আপনি? আজব লোক একটা। কেন তুই দেখতে চাস না? শাপলা চুপ হয়ে গেল। তার দৃষ্টি আটকে আছে সিয়ামের বুকের ওঠানামায়। কাঁপা হাতে ধীরে ধীরে সিয়ামের বুকের বাঁ পাশে হাত রাখল। হার্টবিটটা পাগলের মতো লাফাচ্ছে। সিয়ামের শরীরও গরম হয়ে উঠেছে। পরমুহূর্তে সিয়াম শাপলাকে আলতো ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে তার উপর ঝুঁকে পড়ল। মুহূর্তেই শাপলার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। গভীর গম্ভীর অথচ মায়াভরা চুম্বন। যেন ঠোঁট দিয়েই তার সব খেয়ে ফেলবে। ধীরে ধীরে সিয়াম মুখ নামিয়ে আনল শাপলার গলায়। শাপলা তার পিঠ খামচে ধরল। সিয়াম ফিসফিস করে শুধাল, ভালো লাগছে তো? শাপলা চোখ বন্ধ করে বলে, হুম, অনেক ভালো লাগে। আপনাকে দেখলেই ইচ্ছা করে নিজেকে বিলিয়ে দিই। চিরকালের জন্য আপনাকে সঁপে দিই। সিয়াম শাপলার কথা শুনে আরও বেশি উত্তেজিত হয়ে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শাপলার সবকিছু মাতাল মাতাল লাগছে। সিয়ামকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে গেল। উত্তেজনায় কাঁপতে লাগল। ঘন ঘন শ্বাস ফেলতে লাগল। হার্টবিট এমনভাবে লাফাচ্ছে যেন পাঁজর ছিঁড়ে বেরিয়ে আসবে। সিয়াম বিছানা থেকে উঠে শাপলাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শাপলার সারা শরীর কেঁপে উঠল। সিয়াম শাপলার ঘাড়ে পিঠে মুখ ডুবিয়ে দিল। শাপলা উত্তেজনায় ঠোঁট দুটো কামড়ে ধরল। সিয়াম ফিসফিস করে বলল, কি বু, তোকে সুখ দিতে পারছি তো? শাপলা লজ্জায় তাড়াতাড়ি তাকে সরিয়ে দিল। তাড়াতাড়ি জানালার কাছে চলে গেল। সিয়াম মুচকি হাসল। রাত এখন 10টা। বাড়ির সবাই ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে। নীলাঞ্জনা ব্যস্ত হাতে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। কিন্তু নীরব এখনো এলো না। নীলাঞ্জনা সবার দিকে তাকিয়ে বলল, তোমরা খাও, আমি গিয়ে নীরবকে ডেকে আনি। কথাটা বলেই সে চলে গেল। নীরবের রুমের দরজা হালকা ভেজানো। নীলাঞ্জনা ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলাল। কোথাও নীরব নেই।
ওয়াশরুমের দিকে তাকিয়ে ডাকল, নীরব। নীরব খাবার খাবে না। ভেতর থেকে কোনো সাড়া এলো না। নীলাঞ্জনা দরজা খুলে দেখল ওয়াশরুমও ফাঁকা। রুম থেকে বের হয়ে করিডোর ধরে হাঁটতে লাগল। হঠাৎ ব্যালকনির দিক থেকে ভেসে এলো নীরবের গলা, অসম্ভব মিষ্টি, নরম। কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। নীলাঞ্জনার কৌতূহল বেড়ে গেল। পা টিপে টিপে ব্যালকনির আড়ালে এসে দাঁড়াল। শুনতে চাইল নীরব কার সাথে এত মিষ্টি করে কথা বলছে। কিন্তু ভাগ্য তার সহায় হল না। নীরব তাকে দেখে ফেলল। চোখে মুখে অপ্রস্তুত ভাব নিয়ে তড়িঘড়ি করে কল কেটে দিল। তারপর হাসার চেষ্টা করে বলল, একই ভাবি, আপনি এখানে? কি ব্যাপার নীরব? কার সাথে এভাবে কথা বলছিলে? হ্যাঁ। আরে তেমন কেউ না ভাবি, এমনি একটা ফ্রেন্ড। নীলাঞ্জনা ঠোঁট টিপে হাসল। উহু, কিছু তো চলছে, নাহলে এত মিষ্টি করে কেউ কথা বলে না। নীরব মাথা চুলকে বলল, কি আবার চলবে ভাবি? নীলাঞ্জনা হাসল। ঠিক আছে, একদিন না একদিন জেনেই যাব। যাই হোক, চলো খাবার খাবে। এরপর দুজন নিচে নেমে এলো। নীরব চুপচাপ বসে পড়ল চেয়ারে। নীলাঞ্জনা তার প্লেটে ভাত বেড়ে দিল। কিন্তু তার চোখ মুখ দেখে স্পষ্ট তার মাথায় এখনও সেই ফোন কলের রহস্যটাই ঘুরছে। কবিতা খাবার খেতে খেতে শাপলাকে ঠ্যাস মেরে নীরবের দিকে তাকিয়ে বলল, ভাই, এখন দেখছি সবাই চুরি করে বিয়ে করতেছে। তুই আবার চুরি করে বিয়ে করিস না কিন্তু। আমার অনেক আশা আছে, তোর বিয়েতে অনেক মজা করব, অনেক আনন্দ করব। কবিতার কথা শুনেই সিয়ামের চোয়াল শক্ত হয়ে এল। চোখ দুটো বড় বড় হয়ে এল রাগে। শাপলা তাড়াতাড়ি চোখের ইশারায় তাকে থামাল। নীলাঞ্জনা হাসতে হাসতে বলল, কবিতা, নীরবের বিয়ে খাওয়ার আগে আমরা সকলে আরও একটা বিয়ে খেতে পারব। কবিতা অবাক হয়ে বলল, কার বিয়ে ভাবি? নীলাঞ্জনা চোখ টিপে বলল, আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের ফোকরা মশাইয়ের বিয়ে। কথাটা শুনেই কবিতা খিলখিল করে হেসে উঠল। লজ্জায় বিরাজের মুখ একদম লাল হয়ে গেল। ও মাথা নিচু করে ভাত নাড়তে লাগল। বাকি সবাই অবাক হয়ে তাকাল। আরিফ ভ্রুকুঁচকে জিজ্ঞেস করল, এই ফোকরা মশাইটা আবার কে? নীলাঞ্জনা হাসি চেপে বলল, ফোকরা মশাই হল আমাদের বিরাজ। আর শোনো, আমাদের বিরাজ একটা মেয়ের প্রেমে পড়েছে। কথাটা শেষ হতেই পুরো ডাইনিং টেবিল হাসির রোলে ফেটে পড়ল। বিরাজ লজ্জায় আর মাথা তুলতে পারছে না, আর সবাই খাবার খেতে খেতে ওকে নিয়েই মজা করতে লাগল। ঘর জুড়ে নেমে এলো একরাশ আনন্দ আর আড্ডার ঝড়। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। নীরব বাড়িটা হঠাৎ করেই ফাঁকা লাগছে। কবিতা বিছানায় আধশোয়া হয়ে বারবার তার স্বামী আদির নাম্বারে কল দিচ্ছে। কিন্তু ওপাশ থেকে শুধু রিং বেজে বেজে কেটে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার। রিসিভ করছে না আদি। কবিতা রাগে ফুঁসতে লাগল। বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিতে গিয়েও দিল না। তার বদলে টাইপ করল একটা মেসেজ, এই কুত্তা, তোর কি সমস্যা? হ্যাঁ, আমার সাথে কথা বলার জন্য কি তোর হাতে একটু সময়ও থাকে না? নাকি বিদেশি কোনো গার্লফ্রেন্ড জুটিয়ে বসে আছিস? এই কুত্তা, আমার মাথা গরম করাবি না। তাড়াতাড়ি কল রিসিভ কর। মেসেজটা সেন্ড করতেই কয়েক সেকেন্ডের মধ্যে ফোন বেজে উঠল। আদি কল ব্যাক করেছে। কবিতা গজগজ করতে কল রিসিভ করল। এই, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার কল রিসিভ করো না কেন? মেসেজ করলে রিপ্লাই দাও না কেন? ওপাশ থেকে আদির ক্লান্ত গলা ভেসে এলো, কবিতা, তুমি কেন বোঝো না বলো তো? আমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি। আচ্ছা সরি, এরপর থেকে যেভাবেই হোক তোমার কল রিসিভ করব, তোমাকে সময় দেব। কবিতা একটু নরম হল, কিন্তু সন্দেহটা গেল না। তুমি অন্য কাউকে ভালোবাসো না তো? আমাকে ঠকাচ্ছ না তো? আদি হেসে ফেলল, তুমি কি সব বলো? আমি শুধু তোমাকেই ভালোবাসি কবিতা, আর কাউকে না।
সত্যি তো? সত্যি বলছি। এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। কবিতা অভিমানী গলায় বলল, যদি কখনো জানতে পারি তুমি আমাকে ঠকাচ্ছ, তাহলে ওই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। বলে দিলাম। আদি হেসে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। এবার বলো, খাবার খেয়েছ তো? হুম, খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। এরপর ঝগড়া শেষ। শুরু হলো ভালোবাসার গল্প। দুজন দুই দেশে থেকেও ফোনে মেতে উঠল নিজেদের ছোট্ট পৃথিবীতে। শাপলা দীপার সাথে কোলে কথা বলছে। সিয়াম তাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কথা শেষ করে ঘুমাতে আসার জন্য। শাপলা জানালার পাশে বসে কথা বলছে। ফোনের ওপাশ থেকে দীপা বলল, তোর তো বিয়ে হয়ে গেছে, তাহলে পড়াশোনা বন্ধ করে দিবি নাকি? শাপলা সিয়ামের দিকে শুধালো, ওই স্বামী আমাকে পড়াশোনা করতে দেবেন তো? শাপলার মুখে স্বামী ডাক শুনে সিয়াম হাসতে লাগল। ওই স্বামী কিছু বলেন? সিয়াম হাসতে হাসতে বলল, হ্যাঁ, তোকে অবশ্যই পড়াব। শাপলা ফোনের ওপাশে থাকা দীপাকে বলল, হ্যাঁ, অবশ্যই পড়ব। পড়া বন্ধ করব না। দীপা বলল, স্কুল তো খুলছে। সপ্তাহে একদিন স্কুলে ক্লাস হবে, আর বাকি দিন অনলাইনে ক্লাস হবে। কালকে স্কুলে আসবি তো? শাপলা বলল, আসব। আচ্ছা, ভালো থাক। রাখি। স্কুলে গিয়ে কথা হবে। শাপলা জানালা আটকে দিয়ে ধীরে ধীরে এসে সিয়ামের পাশে শুয়ে পড়ল। সিয়াম শাপলাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। অথচ বিরাজের দুচোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করতে শুধু একজনের কথাই ভাবছে, সে তার আগুন সুন্দরী। বুকের ভেতর কেমন যেন ছট করছে। ফোন হাতে নিয়ে কয়েকবার কল দিল সে। প্রতিবারই রিং হয়ে কেটে গেল। রিসিভ হল না। কিছুক্ষণ পর ওপাশ থেকে কল এলো। স্ক্রিনে ভেসে উঠল আগুন সুন্দরী। বিরাজ দ্রুত কল রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো চেনা সেই কণ্ঠ। হ্যালো, ফোকরা মশাই। কি অবস্থা? ভালো না? বিরাজ একটু থেকে আগুন সুন্দরীর কে শুধাল। তা এতক্ষণ কল রিসিভ করলেন না কেন? আরে ফোন কাছে ছিল না। খাবার খেতে গেছিলাম। এসে দেখি আপনি কল দিয়েছেন। কলি একটু থেমে বিরাজকে শুধাল। তা কেন ভালো নেই? কেন ভালো নেই তা ফোনে বোঝানো যাবে না। থাক, তাহলে বলতে হবে না। বিরাজ একটু আমতা আমতা করে বলল, আমি আপনার সাথে দেখা করতে চাই। ওপাশ থেকে বিস্ময়ের সুর, কেন? আপনি কেন আমার সাথে দেখা করবেন? আমি তো আপনাকে ভালো করে চিনি না। আপনিও আমাকে চেনেন না। বিরাজ কাতর গলায় বলল, প্লিজ, না করিয়েন না। আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। কলির গলায় এবার একটু নমনীয়তা। সে বলল, আচ্ছা ঠিক আছে। কাল সকাল 11টায় দেখা করব। আমি এসএমএস করে লোকেশন পাঠিয়ে দিব। বিরাজের বুক থেকে যেন পাথর নেমে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে। কলি বলল, তাহলে রাখি এখন। ঘুমাতে হবে। কথাটা বলেই সে কল কেটে দিল। রাতের আঁধার কেটে নতুন সকাল উঁকি দিল। শাপলা গেট পেরিয়ে স্কুল মাঠে পা রাখতেই দীপা ছুটে এলো তার দিকে। কিরে শাপলা, এত দেরি করলি যে? শাপলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলিস না, রাস্তায় যা জ্যাম। আসতেই দেরি হয়ে গেল। দীপা কপালের ঘাম মুছে বলল, তাড়াতাড়ি চল। যা গরম পড়ছে, দাঁড়ানোই যাচ্ছে না। কথা বলতে বলতে দুজনে ক্লাসরুমে ঢুকল। ক্লাসরুম একদম ফাঁকা। সবাই বট গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। শাপলা দীপার দিকে তাকিয়ে শুধাল, কি রে রাজু, কলি ওরা কই? দীপা ব্যাগ রাখতে রাখতে বলল, রাজু তো বলছিল আসবে, কিন্তু এখনো আসেনি, কে জানে কেন। আর কলি? ও আজ আসবে না।
কথা শেষ হতে না হতেই ক্লাসরুমের দরজায় ছায়া পড়ল। আনিক ঢুকল। ওকে দেখেই শাপলা আর দীপা দুজনেই সোজা হয়ে দাঁড়াল। আনিক ধীর পায়ে শাপলার সামনে এসে দাঁড়াল। চোখে কুৎসিত লোলুপতা। ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে তো হেব্বি লাগছে আজ। একদম একের মাল। টেস্ট করতে ইচ্ছে করছে। পরের মুহূর্তে ঠাস। শাপলার হাতের চড়টা আনিকের গালে সজোরে বসে গেল। টাল সামলাতে না পেরে ছেলেটা ছিটকে মেঝেতে পড়ে গেল। দীপার মাথায়ও আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, এই কুত্তার বাচ্চা, তুই কি ভালো হবি না? বলেই মেঝে থেকে টেনে তুলে ওর গালে ঠাস করে আরেকটা চড় বসিয়ে দিল। আনিক চোখ বড় বড় করে তাকাল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোদের দুই নটির বাচ্চাকে একসাথে ভোগ করব আমি। শাপলার চোখ দুটো জ্বলে উঠল। সে আর কথা বাড়াল না। আনিকের শার্টের কলার চেপে ধরে একের পর এক চড় মারতে লাগল আর বলতে লাগল, তোর শখ আমি মেটাচ্ছি, জানোয়ারের বাচ্চা। শেষ চড়টা মেরে শাপলা পা তুলে তার পুরুষাঙ্গ বরাবর সজোরে লাথি মারল। তারপর শীতল গলায় বলল, এবার আয়, আমাদের ভোগ কর, দেখি তোর ক্ষমতা কত। ব্যথায় কুঁকড়ে গেল আনিক। মেঝেতে বসে কাতরাতে কাতরাতে হিসহিস করে বলল, তোদের দুইটাকে আমি ছাড়ব না, বলে দিলাম। এর শোধ আমি তুলবই। কথাটা বলেই খোঁড়াতে খোঁড়াতে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল ও। আনিক চলে যেতেই দীপা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একদম উচিত শিক্ষা হয়েছে। ফালতু ছেলে একটা। শাপলা ভ্রু কুঁচকে তাকাল। ফালতু কেন? তোর না ক্রাশ ছিল ও? দীপা মুখ বাঁকিয়ে বলল, ধ্যাত, ও বালের ক্রাশ। সুন্দর চেহারা থাকলেই মানুষ ভালো হয় না। ওর মন মানসিকতা নরখাদকের চেয়েও নোংরা। বিরাজ রেস্টুরেন্টে বসে আছে। চোখ মুখে অস্থিরতা। তার আগুন সুন্দরীর জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা যেন আজ ইচ্ছে করেই ধীরে চলছে। কিছুক্ষণ পর কলি এলো। পায়ের শব্দ নেই, আছে শুধু একরাশ স্নিগ্ধতা। ধীর পায়ে এসে বিরাজের সামনের চেয়ারটা টেনে বসল সে। বিরাজ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। পৃথিবীর সব কথা ভুলে গিয়ে শুধু তাকেই দেখছে মন প্রাণ ভরে। যেন জন্ম জন্মান্তরের চেনা। কলি হঠাৎ বিরাজের চোখের সামনে হাত নাড়ল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এই যে মিস্টার ফোকরা মশাই, কি দেখছেন অমন করে? ধ্যান ভাঙল বিরাজের। নিজের মধ্যে ফিরে এসে আমতা আমতা করে বলল, না, না, কিছু না তো। একটু থেমে গলা ঝেড়ে নিল। তারপর বলল, কি খাবেন বলেন? কলি কাঁধ ঝাঁকাল। আপনি অর্ডার দিন, আপনার পছন্দ মতো। বিরাজ ওয়েটার ডাকল। মেনুতে চোখ বুলিয়ে যা ভালো লাগে সব বলে দিল। ওয়েটার চলে গেলে কলি চোখ তুলে সোজা বিরাজের দিকে তাকিয়ে শুধাল, আমার সাথে দেখা করতে চাইলেন কেন? বিরাজ একটু কেঁপে উঠল। তারপর দৃঢ় গলায় বলল, সত্যিটা বলবো, কিন্তু কথা দিতে হবে, শোনার পর আমার সাথে কথা বলা বন্ধ করবেন না। কলি হাসল। আচ্ছা, কথা দিলাম। বলুন। বিরাজ চোখ নামিয়ে নিল এক সেকেন্ডের জন্য। তারপর চোখ তুলে বলল, আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। কি বলছেন এসব? কলি অবাক। আপনি তো আমাকে ভালো করে চেনেন না। তাহলে ভালোবাসলেন কিভাবে? বিরাজ মাথা নাড়ল। জানি না। শুধু জানি আমি আপনাকে ভালোবাসি। আমার সাথে প্রেম করবেন? প্লিজ না করবেন না। চাইলে সময় নিন। আমাকে জানুন, বুঝুন। তারপর আপনার সিদ্ধান্ত জানাবেন। কলি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবারের প্লেটগুলো টেবিলে নামিয়ে রেখে চলে গেল। বিরাজ মৃদু হেসে বলল, নিন, এবার খাওয়া শুরু করুন।
কলি খেতে লাগল। বিরাজ এক দৃষ্টিতে তাকে দেখছে, চোখ সরাচ্ছে না। কলি খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হল? চুপ করে বসে আছেন যে, খাচ্ছেন না কেন? বিরাজ যেন ঘোর কাটল। খেতে খেতে হঠাৎ বলল, আচ্ছা, আপনাকে আপনি করে বলতে কেমন অদ্ভুত লাগে। আমি বরং তুমি করেই বলি, ঠিক আছে? কলি একটু থেমে ঠোঁটের কোণে হাসি চেপে বলল, আপনার ইচ্ছা। একটু থেমে কলি আবার বলতে লাগল, আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? চিড়ের পোলাও। কলি অবাক হয়ে বলল, এটা আবার কি? কখনো শুনিনি তো। বিরাজ এবার হাসল। চিড়ে দিয়ে পোলাও তৈরি করা হয়, খেতে অনেক মজা। আচ্ছা, তোমাকে একদিন রান্না করে খাওয়াবো। কলি চমকে তাকাল। আপনি রান্না করতে জানেন? হ্যাঁ, অবশ্যই, বিরাজ আত্মবিশ্বাসের সাথে বলল। তারপর একটু থেমে বলল, আমার সাথে যদি প্রেম করো তাহলে ভবিষ্যতে তোমার রান্না করতে হবে না। আমি রান্না করব। তোমার কষ্ট হবে না। কলি মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। ও তাই নাকি? ঠিক তখনই কলির ফোনটা বেজে উঠল। ও ফোন কানে ধরতেই ওপাশ থেকে কিছু শুনল। মুখটা গম্ভীর হয়ে গেল। ছোট করে বলল, হ্যাঁ, আমি এখনই আসছি। কল কেটে বিরাজের দিকে তাকিয়ে বলল, আমাকে এখনই বাড়ি যেতে হবে। বিরাজের মুখের হাসিটা মিলিয়ে গেল। তবুও নরম গলায় বলল, আচ্ছা, ঠিক আছে। সাবধানে যাও। বাসায় গিয়ে একটা ফোন দিও। কলি দ্রুত একটু পানি খেয়ে ব্যাগ নিয়ে উঠে পড়ল। বিরাজ চেয়ারে বসে একদৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কলি চলে যেতেই বিরাজ ওয়েটার ডেকে বিল মেটাল। এরপর চলে গেল। দুপুর হয়ে গেছে। রোদের তাপটা এখন কড়া। স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। একে একে সবাই চলে গেছে। মাঠ ফাঁকা, বারান্দা নিস্তব্ধ। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে শুধু একটা মেয়ে শাপলা। সে অপেক্ষা করছে সিয়ামের জন্য। কখন আসবে সে? কখন তাকে নিয়ে যাবে? চারপাশের নীরবতায় শাপলার বুকের ভেতর কেমন যেন ধুকপুক করছে। একা একা দাঁড়িয়ে থাকতে অজানা একটা ভয় গলা চেপে ধরছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ইঞ্জিনের শব্দ। একটা কালো রঙের গাড়ি এসে শাপলার একদম সামনে ব্রেক কষল। ধুলো উড়ে গেল। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো সিরাজ। ওকে দেখা মাত্রই শাপলার শরীরটা হিম হয়ে গেল। হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শাপলা ঢোক গিলল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। শাপলার দু চোখে এখন শুধু আতঙ্ক। চলবে।